হাই ফ্রেন্ডস, স্টুডেন্টস প্ল্যাটফর্মে তোমাদেরকে আমি হার্দিক স্বাগত জানাই। নাও আই এম হিয়ার টুডে টু সেল আওয়ার বোট অফ লার্নিং অ্যাওয়ে টু সাম আননোন ওয়ার্ল্ড। অর্থাৎ আমরা আমাদের জ্ঞানের যে তরিটিকে যা আমরা কয়েকটি দিন ধরে ভাসিয়ে নিয়ে চলেছি, তা আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাবো কোনো এক অচেনা অজানা দেশে, অর্থাৎ আমাদের জ্ঞানের দেশে। তো in our former or previous classes, we were discussing about sentence and its various elements or various parts. সেন্টেন্স এবং তার যে একান্ত অপরিহার্য বা উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো ইন দ্য মিন টাইম উই হ্যাভ লার্নড অ্যাবাউট সাবজেক্ট। আমরা সেন্টেন্সে যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান তা হলো সাবজেক্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আওয়ার টুডেজ ডিসকাশন উইল কভার আর উইল সেন্টার রাউন্ড ভার্বস। আমাদের যে আজকে যে আলোচনাটা আমরা করব তা হলো ভার্বকে নিয়ে। তো ভার্ব অর্থাৎ ক্রিয়া, তো এটাকে নিয়ে আমরা আলোচনা করার আগে আমি তোমাদেরকে প্রতিদিনের মতো এই রিকোয়েস্টটা অবশ্যই করব যে বন্ধুরা, এখনো পর্যন্ত আমি সেই অর্থে সেইভাবে সাবস্ক্রাইব বা লাইক পাইনি। তো আশা করো বন্ধুরা যে তোমরা এটার দ্বারা কিছুটা হলে উপকৃত হবে বা হচ্ছ। তো তার বিনিময়ে আমি এটা আশা করব এবং দাবিও করব যে তোমরা অবশ্যই এটাকে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করো, কারণ এগুলোই আমাকে পরবর্তী ভিডিওসগুলো দিতে বা তোমার সঙ্গে শেয়ার করতে উৎসাহিত করবে। তা না হলে আমাকে বন্ধ করে দিতে হবে। তো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে আমি কিছু সবার থেকে একটু ডিফারেন্ট এবং অবশ্যই অনেক ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই। তো সেগুলোর জন্য তোমাদেরকে অবশ্যই আমার এই অনুরোধটা রাখতেই হবে। যাই হোক, আজকে যে আলোচনাটা আমরা করব তা হলো ভার্বকে নিয়ে। ভার্ব অর্থাৎ ক্রিয়া। তো বাংলায়কে আমরা ক্রিয়া বলি। ক্রিয়া মানে কি? কোনো কাজ। অর্থাৎ ভার্ব ইন এ ওয়ার্ড, ভার্বকে আমরা কিভাবে বোঝাবো? যে ওয়ার্ডটা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যে ওয়ার্ডটা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। আচ্ছা বেশ, এই সংক্রান্ত আমরা জানবো। তার আগে আমরা জানি এর অরিজিন বা উৎসস্থল। এই ভার্ব কথাটা এলো কোথা থেকে? এই ভার্ব ওয়ার্ডের অরিজিনটা হলো, অর্থাৎ এর উৎসস্থল হলো ল্যাটিন একটা টার্ম, ল্যাটিন শব্দ, যেটা হচ্ছে ভার্বাম। এই ভার্বাম থেকে এর উৎপত্তি, মিনিং ওয়ার্ড, যার মানে হলো ওয়ার্ড, শব্দ। ভার্বটা কি? A verb is a word that tells about the state, event or action of a person, thing or others. তো ভার্ব হলো এমনই একটা শব্দ যেটা কিছু বলে। কি বলে? কোনো স্টেট, কোনো অবস্থা বা দশা, ইভেন্ট কোনো ঘটনা, অর অ্যাকশন অথবা কোনো কাজ। কার বলে? অফ এ পার্সন, থিং অর আদার্স, কোনো ব্যক্তি, কোনো বিষয়, বস্তু, বা এই আদার দেন পার্সন আর থিং, অর্থাৎ পার্সন, থিং ছাড়া আর যা কিছু রয়েছে আমাদের সব কিছু সম্পর্কে বলবে কে? এই ভার্ব। তাদের কি বলবে? স্টেট, ইভেন্ট অর অ্যাকশন, অর্থাৎ তাদের অবস্থা, তাদের ঘটনা বা তাদের কাজ নিয়ে বলবে। তাহলে আমরা কি বলবো? যে ইন এ ওয়ার্ড আ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস, দ্যাট টেলস অ্যাবাউট আ পার্সন অর আ থিং অর আদার দ্যান দিজ। তাহলে এদের সম্পর্কে বলাটাই হলো ভার্বের কাজ। ভার্ব কোনো কিছুর কাজ বা ঘটনা, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, ঘটনা যাই হোক না কেন, কোনো করা বা হওয়া, এসব কিছু বোঝালেই সেটা ভার্ব হবে। আমরা এটাকে অন্যভাবে একটু বলতে পারি যে আ ভার্ব অর্থাৎ ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। তাহলে ভার্ব হলো এমন একটা শব্দ যেটা কি বোঝায়? কোনো বিং অর্থাৎ কোনো হওয়া, হ্যাভিং কোনো থাকা, আর ডুইং সামথিং কোনো কিছু করা। তা অর্থাৎ কোনো কিছু হওয়া, থাকা, করা, এগুলো বোঝানো হলেই যে ওয়ার্ডটা বোঝায় সেই ওয়ার্ডটাই হলো ভার্ব। আচ্ছা, এবারে এই যে তিনটে যে আমি এই যে ফিচার্স বলেছি, বিং, হ্যাভিং আর ডুইং, সেটাকে একটু বুঝিয়ে দিই। দেখো, এই যে ফার্স্ট এক্সাম্পলে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তো এক্ষেত্রে আমি হই একজন ছাত্র, তারা এখানে কোনটা কাজ বুঝিয়েছে? আমি হই একজন ছাত্র, আমি ছাত্র, এটা কোনো কাজ বোঝাচ্ছে না, হওয়াটা কাজ। তাহলে হওয়াটা অর্থাৎ অ্যামটা বুঝিয়েছে, তাহলে অ্যামটাই হলো ভার্ব। আর এটা কি বুঝিয়েছে? বিং, বিং অর্থাৎ হওয়া বুঝিয়েছে। একইভাবে দেখো, ইউ আর মাই ফ্রেন্ডস, তোমরা হও আমার বন্ধু। তোমরা অর্থাৎ যারা আমার কথা শুনছো, যারা আমাকে সাবস্ক্রাইব করছো, লাইক করছো, না করলেও তোমরা বন্ধু। তো তোমরা আমার বন্ধু, তোমরা হও আমার বন্ধু। তাহলে দেখো, তোমরা আর বন্ধুরা,
এগুলো কোনো কাজ বোঝাচ্ছে না, কিন্তু হওয়াটা কোনো কাজ বুঝিয়েছে, তাই এটাই হলো ভার। এটাও বিং বুঝিয়েছে। আবার দেখো, আই হ্যাভ এ ডগ, আমার একটা কুকুর আছে। দে হ্যাড এ হর্স, তাদের একটি ঘোড়া ছিল। তাহলে আমার আছে একটি কুকুর, তাহলে আমি অর্থাৎ আমার একটা কুকুর, তাহলে এটা কোনো কাজ বোঝা যাচ্ছে না, আছে অর্থাৎ থাকাটা কাজ, তাহলে এ হ্যাভটা ভার। আবার এখানে হ্যাড ছিল, তার একটা ঘোড়া ছিল, থাকাটা কাজ, হ্যাডটা ভার, তাহলে হ্যাভ হ্যাড এগুলো কি বুঝেছে, হ্যাভিং অর্থাৎ থাকা। একইভাবে আমরা আগের যে এক্সাম্পলগুলো সেটা স্টেট বলবো, এগুলোকে ইভেন্ট বলবো। আবার দেখো, রবি রিডস আ বুক, রবি একটা বই পড়ে। সৌরভ প্লেজ ক্রিকেট, তাহলে সৌরভ ক্রিকেট খেলে। তাহলে বুঝতে পারছো, রবি এবং বই, সৌরভ এবং ক্রিকেট, এগুলো কোনো কাজ বোঝাচ্ছে না, কাজ বুঝিয়েছে কোনটা, পড়া এবং খেলা। তাহলে এই দুটো অবশ্যই ভার। এবং এই দুটো কী ভার, এটা অ্যাকশন বুঝিয়েছে বা ডুইং সামথিং বুঝিয়েছে, কিছু একটা করা বুঝিয়েছে। ঠিক আছে, তো তাহলে আমরা এই যে এক্সাম্পলের মাধ্যম দিয়ে ভার এবং সেগুলো কী অবস্থায় রয়েছে সেগুলো আমরা জানলাম। আচ্ছা, এবার আমি যে বলেছিলাম যে ভার, যে আমরা যে সেন্টেন্সের যে চারটি উপাদান যে আমরা জেনেছি কি কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। তাহলে অ্যামং দিস ফোর এলিমেন্টস অর ফোর ইনগ্রেডিয়েন্টস, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অর দ্য মোস্ট এসেন্সিয়াল অর দ্য মোস্ট ইনএভিটেবল পার্ট অফ এ সেন্টেন্স ইজ আ ভার্ব। তাহলে এই যে চারটি উপাদান আমরা পড়লাম, এই চারটি উপাদানের সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে প্রয়োজনীয় বা সব থেকে অপরিহার্য অংশ হলো ভার্ব। অর্থাৎ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হয় না। তাহলে নো সেন্টেন্স ইজ ফর্মড উইদাউট আ ভার্ব। তো এটাকে আমি একটু তোমাদেরকে ইলাস্ট্রেট করি বা বর্ণনা করি। দেখো, তাহলে আমরা ভার্বকেই সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান বলছি কেন, বাকি চারটি উপাদান থেকে ভার্ব কেন এত গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। যেমন মনে করো আমি লিখলাম ওয়াটার দ্য প্ল্যান্ট। কি লিখলাম, ওয়াটার দ্য প্ল্যান্ট, মানে চারা গাছটিকে জল দাও। তো এখন দেখো, তিনটে ওয়ার্ড আমি লিখেছি। একটা হচ্ছে ওয়াটার, অর্থাৎ এখানে জল নয়, জল দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে এটা। আর দ্য প্ল্যান্ট অর্থাৎ চারা গাছটিকে। তো এখানে দেখো, তিনটে ওয়ার্ড দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করেছি। তো এই ক্ষেত্রে কি কি রয়েছে, আমার এটা জল দেওয়া অর্থাৎ কাজ বুঝিয়েছে, তাহলে এটা ভার্ব হলো। জলটা আমি কাকে দেবো, অর্থাৎ ভার্বকে আমরা কি, কাকে, কার, কাদের দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা অবজেক্ট হয়, সেটা আমি পরে অবজেক্টে আলোচনা করব। তো তাহলে এটা কাকে জল দেবো, প্ল্যান্টকে জল দেবো, এটা অবজেক্ট। তাহলে ভার্ব এবং অবজেক্ট দিয়ে একটা বাক্য হলো। দ্বিতীয়টা দেখো কি দিচ্ছি আমি, মনে করো ব্রিং, লিখলাম এটা, দ্য ম্যান ব্যাক। ব্রিং দ্য ম্যান ব্যাক অর্থাৎ লোকটিকে ফিরিয়ে আনো। লোকটিকে ব্রিং অর্থাৎ বয়ে আনা, বহন করা বা আনা। তো ফিরিয়ে আনা কথাটা কীভাবে হচ্ছে, তাহলে ব্রিং ব্যাক অর্থাৎ এটা একটা ফ্রেজাল ভার্ব, ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা। তো এটা একটা ফ্রেজাল ভার্ব অর্থাৎ ভার্ব হলো। কাকে ফিরিয়ে আনবো, কি, কাকে, কার, কার দিয়ে প্রশ্ন করলে কী পাবো, অবজেক্ট। কাকে ফিরিয়ে আনবো, দ্য ম্যান, লোকটিকে ফিরিয়ে আনবো, এটাও অবজেক্ট। অর্থাৎ এখানেও আমি কি দেখলাম, ভার্ব এবং অবজেক্ট দিয়েই আমার বাক্য হলো। একইভাবে যদি আমি বলি হি ইজ, মনে করো স্লিপিং, হি ইজ স্লিপিং অর্থাৎ সে ঘুমাচ্ছে। সে ঘুমাচ্ছে অর্থাৎ তাহলে বুঝতে পারছি এখানে তিনটে ওয়ার্ড রয়েছে। সে কিন্তু বাংলায় দুটো কথা, সে ঘুমাচ্ছে, তাহলে ঘুমাচ্ছে একটা কথা আর সে একটা কথা। এর মধ্যে কোনটা কাজ বুঝিয়েছে, নিশ্চয়ই ঘুমানো, তাহলে এটা আমার ভার্ব। আর কে ঘুমাচ্ছে, কে বা কারা হলে কি প্রশ্ন কী হয়, উত্তরটা কী হয়, সাবজেক্ট হয়, আগের পার্টে আমি বলেছি। তাহলে তার সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ এটা হলো সাবজেক্ট। সাবজেক্ট এবং ভার্ব, এই বাক্যে কী নেই, কোনো অবজেক্ট নেই। 4 নম্বরে মনে করো ইট ইজ রেইনিং আউটসাইড। ইট ইজ রেইনিং আউটসাইড মানে বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়াটা কাজ, তাই তো, বৃষ্টি হওয়াটা এটা কাজ বুঝিয়েছে, এটা ভার্ব হলো। আচ্ছা দেখো, এই বাক্যে ইটটা সাবজেক্ট, যদিও ইটের কোনো এখানে অর্থ নেই, ইটটা কোনো অর্থের ব্যবহার হয়নি, শুধু এই বাক্যটাকে তৈরি করার জন্য আমাকে ইটটা আনতে হয়েছিল সাবজেক্ট হিসাবে।
তো এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা পড়ে হচ্ছে এটা অবজেক্ট নয়। কাজে প্রশ্ন করো কি বৃষ্টি হচ্ছে, কাকে বৃষ্টি হচ্ছে, কার বৃষ্টি হচ্ছে, কাদের বৃষ্টি হচ্ছে, অর্থাৎ কি কাকে কার কাদের কোনো উত্তর পেলাম না, তাহলে এটা অবজেক্ট নয়। তাহলে যেটা পড়ে রয়েছে এটা হলো আমার কমপ্লিমেন্ট বা রেস্ট। তাহলে এখানে আমরা কি দেখছি যে বাক্যে কি রয়েছে, সাবজেক্ট, ভার্ব এবং কমপ্লিমেন্ট রয়েছে। আমি যদি অন্য উদাহরণ একটা দিই, একইভাবে মনে করো দে আর ডান্সিং, তারা নাচছে। তো তারা নাচছে, দেখো নাচাটা নিশ্চয়ই কাজ, তাহলে এটা ভার্ব হলো। কারা নাচছে, তারা নাচছে, তাদের সম্পর্কে বলা হচ্ছে, তারা হলো সাবজেক্ট। কি রইলো, সাবজেক্ট এবং ভার্ব, কি নেই, অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো তোরা 5টা এক্সাম্পল ভালো করে যদি ফলো করে দেখো, প্রতিটা সেন্টেন্সে আমরা যে 5টা সেন্টেন্স লিখলাম কেউ না কেউ মিসিং আছে। এই সেন্টেন্স সাবজেক্ট মিসিং, কি জল দিচ্ছে সেটা বলা নেই। তো কোথায় দিচ্ছে, কাকে দিচ্ছে দেওয়া রয়েছে, অর্থাৎ অবজেক্ট দেওয়া রয়েছে, কিন্তু কমপ্লিমেন্ট নেই। এই বাক্যে দেখো, এই বাক্যেও তাই একইভাবে আমার ভার্ব আর কি রয়েছে, ভার্ব রয়েছে আর অবজেক্ট রয়েছে। এই বাক্যে সাবজেক্ট ভার্ব রয়েছে, কি নেই, এই বাক্যে অবজেক্ট কমপ্লিমেন্ট নেই। এই বাক্যে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট রয়েছে, কি নেই, অবজেক্ট নেই। এই বাক্যে আবার সাবজেক্ট ভার্ব রয়েছে, অবজেক্ট কমপ্লিমেন্ট নেই। তাহলে আমরা কি দেখলাম, যে প্রতিটা বাক্যেই কেউ না কেউ মিসিং থাকলেও ভার্ব কিন্তু মিসিং নয়। অর্থাৎ প্রতিটা বাক্যে দেখো ভার্ব রয়েছে, ভার্বের উপস্থিতি অপরিহার্য। তাহলে আমরা কি দেখলাম, যে ভার্বটা সব থেকে সেন্টেন্সের গুরুত্ব উপাদান। কেন, তার কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। হ্যাঁ, তো সেগুলি আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝালাম। তো বেশ, আমি যে এই কথাগুলো বললাম আরও একটু অন্যভাবে বলি। দেখো এখানে যে আমরা যে দেখলাম যে বাক্যের অন্যান্য অংশগুলো, অর্থাৎ অবজেক্ট, কমপ্লিমেন্ট বা সাবজেক্ট, তাহলে এইগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো না যদি না ভার্ব থাকে। কিন্তু ভার্ব দিয়েও অনেক সময় আমরা বাক্য তৈরি করতে পারি। অর্থাৎ এখানে দেখো আমি এটা হেডিং করেছি সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স, অর্থাৎ একটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয়েছে। সেই একটি ওয়ার্ডটা কিন্তু অন্য কোনো ওয়ার্ড নয়, ভার্ব। কাম, স্টপ, ওয়েট, ফায়ার, কন্টিনিউ এবং এরকম কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমাকে বাক্য তৈরিতে মানে কি, এগুলো সিঙ্গেল ওয়ার্ডই কোনো একটা বাক্য তৈরি করতে পারে। অর্থাৎ কিন্তু এটাকে আমি তোমাদেরকে বলেছিলাম যে in order to form a sentence there must have at least two words, যে দুটো ওয়ার্ডকে থাকতেই হবে। তো এখানে কিন্তু একটা ওয়ার্ডের কথা আমি কেন বলছি, দেখো অনেক সময় এগুলো আমি এও বলেছিলাম যে দেয়ার আর সাম এক্সেপশনস এবং দে ক্যান বি ইউজ ইন কনভারসেশন, ইন কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ অর ইন রিপোর্টেড স্পিচ এটসেট্রা। তো এই যে কথাগুলো আমরা কোনো রিপোর্টেড স্পিচে, কোনো কনভারসেশনে কিংবা কোনো চলিত কথায় এগুলোকে আমরা ব্যবহার করি। জেনারেলি এগুলোকে আমরা দিয়ে আমরা যে রাইটিং পার্টনি যে আদার্স কিছু লিখি বা কোনো একটা সেন্টেন্স লিখছি, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি না। মানে কি, এগুলো একটা সিঙ্গেল ওয়ার্ডে বাক্য তৈরি করি না। তো কিন্তু এগুলো তো করতে পারা যায়, অর্থাৎ যখন বক্তা তার সেন্সটা বোঝাতে পারে তখন এগুলো বাক্যর মর্যাদা পায় বা বাক্য হয়। যেমন দেখো কাম দিয়ে, যেমন যদি কাম দিয়ে বলা হলো যে আমি হয়তো স্কুলে লেটে এসেছি, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিচ্ছি, স্যার মে আই কাম ইন। স্যার হয়তো নাও বলতে পারলেন যে ইউ মে কাম ইন, তিনি বললেন শুধু কাম। তো তিনি শুধু কাম বললেন, তাহলে কাম বলেই তিনি তার মনের ভাবটা প্রকাশ করলেন, তাহলে এটা একটা সেন্টেন্স হয়ে গেল। একইভাবে মনে করো আমরা পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ সময় হয়ে গেছে, স্যার বললেন কি স্টপ, শুধু স্টপটাই তিনি বললেন, তাহলে আমরা বুঝে গেলাম এবং স্যারের ও সেন্সটা পরিষ্কার হলো, সেটা একটা কী হলো, সেন্টেন্স হলো। তো আমরা তাহলে কি বুঝছি, যে সিঙ্গেল ওয়ার্ড অর্থাৎ ভার্ব দিয়েও অনেক সময় আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তো যদিও এগুলো আমরা পূর্ণার্থে সেন্টেন্স বলবো না, তবে সেন্টেন্স। আবার দেখো ভার্বলেস সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে ভার্ব নেই, এগুলো একই কথা। এগুলো যেমন আমরা সিঙ্গেল ওয়ার্ডগুলো যে ক্ষেত্রে ব্যবহার করি, এগুলো একই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখো আমি শুধু বললাম নেম প্লিজ, তাহলে এটাকে আমার যদি ভার্ব ইউজ করে বলতে হয়, এগুলো সাধারণত আমার যেমন কি বলি, আমরা কনভারসেশনে বললাম তো হোয়াট ইজ ইউর নেম, এটা আমার বলতে হতো, সেটাকে আমি শুধু বললাম নেম প্লিজ, অর্থাৎ তোমার নামটা আমায় দয়া করে বলো। তো তাহলে এটা বক্তা মনের ভাবটা প্রকাশ হলো, এটা সেন্টেন্স বুঝিয়েছে।
কিন্তু বারবার বলছি এগুলো কি, যে এগুলো পূর্ণার্থে বা যথার্থ অর্থে কিন্তু সেন্টেন্স নয়, কিন্তু এগুলো সেন্টেন্স মর্যাদা এই জন্য পায় যে বক্তার মনের ভাবটা প্রকাশ করতে পারে। একইভাবে নট অ্যাট অল, হোয়ার, হোয়াই, সো হোয়াট, অল রাইট, আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, এটসেট্রা। যেমন এটাই বুঝে বলি আমি, যে আমি হয়তো কাউকে জল চাইলাম, তখন কি বললাম, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। তো এটা আমি অত পুরো গ্রামাটিক্যালি না বলে শুধু আমি বলতে পারি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। তো তাহলে আমার মনের ভাবটাও প্রকাশ পেলো, আর সেও বুঝে গেল, তাহলে এটা একটা সেন্টেন্স হলো। আবার একইভাবে দেখো আমি লিখেছি ভার্বলেস ক্লজ। তো বাক্য, ভার্বলেস ক্লজ এটা হলো একটা বাক্যাংশ বা বাক্যের একটা অংশ, এবং এগুলো একটা করে বাক্য হতে পারে। তো সেগুলো আমি ক্লজের চ্যাপ্টারে যখন যাব, বা অর্থাৎ ক্লজ নিয়ে যখন করবো আমি আলোচনা, তখন এটা বুঝিয়ে দেবো। তো এখন দেখো, এখানে আমি যে এক্সাম্পল করে দিয়েছিলাম যে ভার্বলেস ক্লজ, অর্থাৎ এই ক্লজে ভার্ব নেই, ভার্ব ছাড়াও ক্লজ তৈরি হয়। কি লিখেছি, হোয়েন এভার অর হোয়েন ইন রোম ডু অ্যাজ দ্য রোমান্স। হোয়েন এভার অর হোয়েন ইন রোম ডু অ্যাজ দ্য রোমান্স, অর্থাৎ যখন তুমি রোমে থাকবে বা রোমে আছো, তখন কি করবে, ডু অ্যাজ দ্য রোমান, অর্থাৎ রোমানদের মতো আচরণ করো। যখন তুমি রোমে আছো তখন কি করবে, রোমানদের মতো আচরণ করো। তো এই বাক্যটা আমাকে লেখার দরকার ছিল কি, যে হোয়েন অর হোয়েন এভার ইউ আর ইন রোম, তাহলে এখানে এই ভার্বটা উজ্জ্ব আছে, কিন্তু এই সেন্সটা বুঝিয়েছে, এবং এটা একটা বাক্য হয়েছে, এটাকে আমরা ইউজ করতে পারি, এটা অ্যাপ্লিকেবল। হ্যাঁ, তো এখানেও দেখো, হোয়াট এভার দে আর ফলস, দে আর নট হিপোক্রিটস। হোয়াট এভার দে আর ফলস, তাদের দোষ ত্রুটি যাই থাকুক না কেন, দে আর নট হিপোক্রিটস, তারা ভণ্ড নয়। তো তার দোষ ত্রুটি থাকা সত্ত্বেও তারা ভণ্ড নয়, যাই থাকুক না কেন তারা ভণ্ড নয়। তো একে দেখো যে হোয়াট এভার দেয়ার ফলস মে বি, এখানে ভাব হচ্ছিল দেয়ার মে বি, কিন্তু সেই ভাবটি এখানে উজ্জ্ব আছে, কিন্তু এটা একটা বাক্য হয়েছে, অর্থাৎ একে উজ্জ্ব রেখেও আমাকে মানে আমাদের বাক্যটা কমপ্লিট হয়েছে। তো এটা একটা ক্লজ হয়েছে, হোয়াট এভার দেয়ার ফলস, এটা একটা ক্লজ হয়েছে। তো এই ক্লজে ভার্ব নেই, তাই এটা ভার্বলেস ক্লজ, কিন্তু একটা যথার্থ বাক্য হয়েছে। একইভাবে দেখো, দ্য বয় ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ ইজ ব্রাদার, ছেলেটি তার ভাইয়ের মতো অত বুদ্ধিমান নয়। তাহলে এখানে দেখো দুটো ক্লজ হয়েছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা পজিটিভ ডিগ্রিতে আছে, সেগুলো আমরা তোমার সাথে পরে করবো শেয়ার বা আলোচনা। দ্য বয় ইজ নট সো ইন্টেলিজেন্ট, সেটা ততটা বুদ্ধিমান নয়, যেমনটা অ্যাজ ইজ ব্রাদার, যেমনটা তার ভাই, মানে ভাইয়ের মতো ততটা বুদ্ধিমান নয়। এই অ্যাজ থেকে এই ব্রাদার পর্যন্ত একটা ক্লজ হয়েছে, কিন্তু এই ক্লজে অবশ্য আমরা জানি যে ক্লজ মাস্ট কন্টেন আ ভার্ব, আ ফাইনাইট ভার্ব। তো একটা ক্লজের মধ্যে অবশ্যই একটা ফাইনাল থাকতে হবে, কিন্তু এখানে নেই, আগের বাক্যে ছিল না, আগেরটাও তাই ছিল না। তাহলে এটা, কিন্তু এটা আছে মানে কি, এটা উজ্জ্ব আছে। অ্যাজ ইজ ব্রাদার ইজ, এখানে ইজ ভার্বটা উজ্জ্ব আছে, সেই জন্য এটা একটা বাক্য হয়েছে, ক্লজ হয়েছে, এটা ভুল নয়। তো তাহলে আমরা আজকে যেটা দেখলাম, কি দেখলাম, যে ভার্বের গুরুত্ব দেখলাম, ভার্ব একটা সেন্টেন্সে কতটা গুরুত্বপূর্ণ উপাদান, এবং আমরা কিছু ক্ষেত্রে ভার্বকে ইগনোর বা ভার্বকে অবহেলা করেও বাক্য তৈরি করতে পারি, সেটাও দেখলাম। তো এবারে আমরা